ম্যাডাম, আমরা দিনের পর দিন শাসক বিরোধী যে উদাসীনতা দেখছি আপনাদের প্রতি, আপনারা এইখানে কতদিন বসে থাকতে পারবেন বলে মনে হয়? কারণ এইভাবে না খেয়ে দিয়ে তো জীবন চলবে না। দেখুন, যেখানে আমাদের জীবিকা আজকে সংশয়ের মুখে, কালকে আমার বাড়ির ফ্যামিলির মেম্বাররা কি খাবে সেই সংস্থান যখন আমি করতে পারছি না, আমার বাবা মায়ের চিকিৎসার দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে যতক্ষণ আমার সমস্যা হচ্ছে, তখন সেখানে দাঁড়িয়ে আমরা কিন্তু বিভিন্ন দপ্তরে দপ্তরে বারবার ঘুরে বেরিয়েছি যাতে আমাদের এই সমস্যার একটা সমাধান হয়। যেহেতু আমরা যোগ্যতার নিরিখেই চাকরিটা পেয়েছিলাম, তো সেখানে আমরা বারবার করে বিভিন্ন দপ্তরে গেছি, সেখানে আমাদের সমস্যার কথা তাদেরকে জানিয়েছি যাতে এই সমস্যার দ্রুত সমাধান করা হয়, এবং রিভিউ পিটিশনে আইনি দিকটা খুব জোর দেওয়া হয়। তো সেখানে আমরা সেরকমভাবে কোনো সদুত্তর যেহেতু পাইনি, শেষ পর্যন্ত আমরা অনশনে বসতে বাধ্য হয়েছি। কোনোভাবেই আমরা এই লড়াইয়ের ময়দান ছাড়ছি না। যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরের শেষ শক্তিটুকু থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই লড়াইটা করব। এরপরেও আমাদের আরও সংগ্রামী সাথীরা প্রস্তুত আছে, তারা কিন্তু আমরা এখনও পর্যন্ত দীর্ঘদিন এই যতক্ষণ না আমাদের এই সমস্যার সমাধান হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আপনারা কি মনে করছেন যে মুখ্যমন্ত্রী এই অনশনের কথা শুনে আপনাদের সঙ্গে দেখা করতে আসতে পারে? দেখুন, হ্যাঁ, আমরা আশা রাখছি। তিনি আমাদের রাজ্যের অভিভাবক, তো তাকে তো এই বিষয়টা দেখতেই হবে। তো ফলে আমরা সেখানে এখনও পর্যন্ত আশা রাখি যে তিনি নিশ্চয়ই এই আমাদের এই দুর্দিনে তিনি অবশ্যই আমাদের পাশে এসে দাঁড়াবেন। সেই বার্তা আমরা আপনাদের মাধ্যমে দিচ্ছি যে তিনি আসুন, এসে আমাদের সঙ্গে আলোচনা করুন। আমাদের এই সমস্যার সমাধান তিনি কিভাবে করবেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে এটা সম্পূর্ণ দায়ভার তার। আমরা তার বাড়িতেও দুবার করে গেছি, আমি নিজে তার বাড়িতে গেছি। তো যেহেতু তার সঙ্গে আমি আমরা দেখা করতে পারিনি, তো সেখানে দাঁড়িয়ে এখানে থেকেই আমি আর্জি রাখছি যে তিনি আসুন, এসে আমাদের অভিভাবক হিসেবে তিনি আমাদের পাশে দাঁড়ান এবং আমাদের এই সমস্যার সুষ্ঠু সমাধান তাকে যে কোনোভাবেই করতে হবে। কিন্তু সেখানে আইনজীবীদের সঙ্গেও আমরা কথা বলছিলাম, তারা বলছেন যে পরীক্ষা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের অর্ডার কেউই অমান্য করতে পারেন না। আপনারা মুখ্যমন্ত্রীর কাছে এখনো তাহলে কিসের আর্জিতে যাচ্ছেন? দেখুন, আপনারা কোন আইনজীবীর কথা বলছেন আমি জানি না, তবে যে রায়টা বেরিয়েছে সেটা কিন্তু কিছু অসঙ্গতি সেখানে আছে। তার বেসিসে আমরা কিন্তু যেহেতু এতজন যে আইনের বলে আমাদের সুপ্রিম কোর্ট থেকে বলা হলো যে এতজন তারা 12% সুদসহ টাকা ফেরত দেবে, আর এই বাকি যে অংশটা আমরা স্কুলে যাচ্ছি তাদের বিরুদ্ধে কিন্তু এখনও পর্যন্ত হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কোনো তরফ থেকেই কিন্তু কোনো রকম কোনো অ্যালিগেশন আনতে পারেনি যে আমরা কোনো রকম কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত। শুধুমাত্র মানে একটা বশত মানে যে আমরা দুর্নীতি করেছি কিনা এরকম একটা ধারণা থেকে কি সবাইকে এইভাবে ঝেড়ে ফেলা যায়? তো সেখানে আমরা বিচার ব্যবস্থার কাছেও আমাদের এই একটাই আর্জি যে যেহেতু আমাদের বিরুদ্ধে কোনো রকম কোনো দুর্নীতির প্রমাণ আপনারা করতে পারেননি, তাহলে এই যে রায়টা বেরিয়েছে সেটাকে আবার পুনর্বিবেচনা করা হোক এবং যোগ্যদের সসম্মানে চাকরিতে ফেরত নেওয়া। আপনার চাকরি চলে গেছে ম্যাডাম, কিন্তু তাও আমরা যেখানে এখন লিঙ্গভেদ রাখি না, তাও আমি বলতে বাধ্য হচ্ছি আমাদের রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারকে একেবারে কাঠগোড়ায় দাঁড় করিয়ে যেখানে ভোট করা হয়, ভোট নেওয়া হয় এবং শাসক দল দৃপ্ত কণ্ঠে বলে যে আমার লক্ষ্মীর ভোট আমি পেয়েছি, সেখানে বিধানসভায় দাঁড়িয়ে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে কত টাকা ব্যয় করা হয়েছে, তাতে কত নারী উপকৃত হয়েছে সেই কথা বলা হয়। আপনারা যারা এখানে বসে আছেন আপনাদের কথা বলা হয় না। এই রাজ্যে চাকরি কতটা গুরুত্বপূর্ণ এখন, আর লক্ষ্মীর ভাণ্ডার কতটা গুরুত্বপূর্ণ? দেখুন, আমাদের সমাজ ব্যবস্থা আমরা এখনও এখন আমরা দাবি করি যে আমরা সমকক্ষ, কিন্তু কোথাও কোথাও দাঁড়িয়ে বাস্তব চিত্রটা যদি আমরা দেখি সেটা কিন্তু একটু অন্যরকম, সত্যি একটু অন্যরকম। বিশেষ করে গ্রামীণ অঞ্চলের জায়গাগুলোতে কিন্তু এখনও পর্যন্ত এই যে নারী পুরুষ যে বিদ্বেষটা সেটা কিন্তু রয়েছে এবং বিভিন্ন ফ্যামিলিতে অনেক মধ্যবিত্ত পরিবারের মধ্যেও কিন্তু নারী পুরুষ ভেদটা রয়েছে এবং সেটা খুব ভালো পরিমাণে রয়েছে। সেখানে এখনও পর্যন্ত আমি মনে করি যে এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, সেখানে আমি মনে করি এখনও পর্যন্ত আমরা মেয়েরা অনেকটা অংশে পিছিয়ে আছি এবং আমাদের
সচেতনতা বোধ, আমি শিক্ষার কথা বলবো, আমি সচেতনতার কথা বলবো, সেখানে দাঁড়িয়ে এখনও পর্যন্ত আমরা অনেকটাই পিছিয়ে আছি। তার অনেকটাই কারণ হলো আমাদের মধ্যে সচেতনতার অভাব, এবং মেয়েরাও যে একটা জায়গায় পৌঁছাতে পারে, তারাও যে একটা সংসারের দায়িত্ব পুরোপুরি নিজের কাঁধে তুলে নিতে পারে, তার জন্য কিন্তু মানে মেয়েদেরকে আরও বেশি এগিয়ে আসতে হবে। এখানে দাঁড়িয়ে এই যে আজকে আমাদের চাকরি চলে গেছে, দেখুন আমি আমার নিজের কথা বা আমি মেয়ে হয়ে একজন শিক্ষিকা হয়ে আমি আরও অনেকগুলো মেয়ের কথা আমার কথার মাধ্যমে আমি বলতে পারি। সেটা হলো যে আমি কিন্তু আমার ফ্যামিলিতে আর্নিং মেম্বার একা নই, তো তারপরেও আমি বাবা মায়ের মানে আমার হাজব্যান্ড চাকরি করেন, কিন্তু আমার বাবা মায়ের দিক থেকে কিন্তু আমি তাদের সন্তান হিসেবে একমাত্র আর্নিং মেম্বার, এবং তাদের পুরো দায়িত্বটা কিন্তু এতদিন পর্যন্ত আমার কাঁধে ছিল। আমার মা নিজে হার্টের পেশেন্ট, তার সমস্ত চিকিৎসার ব্যয়ভার কিন্তু আমার উপরে। সেখানে দাঁড়িয়ে আমি দেখেছি 3 তারিখ যেদিন আমি কাঁদতে কাঁদতে বাড়ি ঢুকেছিলাম, সেদিন আমার বাবা আমার সঙ্গে 3 দিন আমার বাবা আমার সঙ্গে সামনে আসেননি, মানে কথা বলতে পারেনি। সেখানে দাঁড়িয়ে আমি এতটাই মর্মাহত, আমি আমার নিজের জীবন জীবিকা নিয়ে যতটা না বিচলিত, তার থেকে যে দুটো মানুষ আমার মুখের দিকে তাকিয়ে তারা বেঁচে আছে, তাদেরকে নিয়ে আমি আরও বেশি চিন্তিত। আমার বাচ্চার জন্য যেমন আমার দায়িত্ব, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমার বাবা মার দায়িত্বটাও, তারা যতদিন পর্যন্ত বেঁচে আছে সেই দায়িত্বটা কিন্তু সম্পূর্ণভাবে আমার। তো ঠিক এরকমভাবে সমাজের আরও অনেক মেয়েরা আছে যাদের কিন্তু তার বাবা মায়ের দায়িত্ব নেওয়ার সম্পূর্ণ দায়ভার তাদের। সেখানে দাঁড়িয়ে বাবা মা এবং সমাজের অন্যান্য ব্যক্তিদেরও তাদের এই সচেতনতা আনতে হবে যে মেয়েরাও কিন্তু তাদের একটা জায়গায় পৌঁছাতে পারে। এই যে অন্যের দয়ার দান, এইটার থেকে আমি নিজে যখন একটা মেয়ে বাইরে বেরিয়ে কাজ করে যখন পয়সাটা উপার্জন করবে, তখন কিন্তু এই দয়ার দান নেওয়ার থেকে সে কিন্তু তার নিজের কর্মক্ষমতার উপরে বিশ্বাসী হবে বেশি। তো সেখানে দাঁড়িয়ে আমাদের এখনও সমাজ ব্যবস্থায় সচেতনতার কিছুটা অভাব থাকার জন্যে, এবং শিক্ষার আলো এখনও পর্যন্ত পৌঁছালেও মানে সেই পরিমাণে শিক্ষার আলোয়, মানে শিক্ষা শুধুমাত্র তো পুঁথিগত শিক্ষা নয়, তো সেই সচেতনতা বোধের শিক্ষা, সেই মানবিকতার শিক্ষা, সেই দায়িত্বশীলতার শিক্ষার অভাব কিছুটা আমাদের মেয়েদের মধ্যে রয়েছে, যেখানে আমরা দয়ার দানের উপরে কিছুটা নির্ভরশীল হচ্ছি। অনেক ক্ষেত্রে বাড়ির অনেক মেম্বাররা তাদেরকে বাইরে বেরিয়ে কাজ করতে সবসময় উদ্বুদ্ধ করেন না বা সেটাকে সঠিকভাবে মেনে নেন না। তো যদি আমরা নিজের কর্মে বিশ্বাসী হই, তখন কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার হোক, বা আমরা এটা ভাবছি না যে লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকাটা আমি পাচ্ছি তার ফলে কিন্তু আমার যে সন্তানটা আজকে বড় হচ্ছে সে কিন্তু ভবিষ্যতে তার কর্মসংস্থান থেকে বঞ্চিত হচ্ছে। চাকরির বিকল্প কখনো লক্ষ্মী ভাণ্ডার হতে পারে না। যদি এই লক্ষ্মীর ভাণ্ডারের বিকল্পে দাঁড়িয়ে বিভিন্ন শিল্প হোক, বিভিন্ন কলকারখানা হোক, যেখানে কর্মসংস্থান যদি হয়, তাহলে কিন্তু আমি অনেক বেশি উপকৃত হব। এবং সেখানে দাঁড়িয়ে একজন মেয়ে যখন বাইরে বেরোবে এবং সে যখন কাজের মাধ্যমে যখন তার ইনকামটা করবে, তখন কিন্তু সে অনেক বেশি আত্মবিশ্বাসী হবে, যেটা আমাদের মধ্যে ছিল। সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা হোক, মেয়েদের এই লক্ষ্মী ভাণ্ডারের মধ্যে আরও বেশি ঘরে আবদ্ধ না করে তারা বাইরে বেরিয়ে আসুক, তারা কর্মে নিযুক্ত হোক এবং নিজেদেরকে আত্মবিশ্বাসী করে একজন সংসারের একজন সদস্য হিসেবে অনেক সময় দেখা যায় যে মেয়েরা যখন নির্ভরশীল হয় না, তখন না সংসারে তাদের সঠিক স্থানটা দেওয়া হয় না। তো ফলে সে যখন কর্মজীবী হবে, তখন আমি এটা খুব মানে জোর গলায় বলবো, যখন যে কর্মজীবী হবে তখন তার পরিবারে না তার জায়গাটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে, এবং তার পরিবারে তার ভিতটা মজবুত হবে, এবং সে পরিবারে অনেক বেশি অবদান রাখতে পারবে, এবং পরিবারের অন্যান্য সদস্যদের কাছে সে অনেক বেশি মানে তার অ্যাকসেপ্টেন্স সেটা বাড়বে।